দর্শক, আজকে 21শে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস এবং এই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা যার কথা শুনবো, স্ক্রিনে যাকে দেখছেন তিনি হচ্ছেন অধ্যক্ষ ভাষা সৈনিক মওসুদ খান। আমরা আজকে 1952 ভাষা আন্দোলনে কি ঘটেছিল আমরা ওনার কাছ থেকে বিস্তারিত শুনবো। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আজকে মহান 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো 1952 সনে আপনি ভাষা আন্দোলনের সাথে কিভাবে সম্পৃক্ত হলেন, যদি বিস্তারিত বলেন একটু। আসলে একটু ভাষা আন্দোলনের ইতিহাসটাও আমাদের জানা দরকার। ভাষা আন্দোলনের পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে, অন্যতম রাষ্ট্রভাষা বাংলা হবে, এই দাবিটা উত্থাপন করেছিল তমদ্দুন মজলিস। আমার মনে হয় সবারই জানা সেটা। তারা সেইটা পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার অল্প দিন পরেই পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু না বাংলা বই লিখেন এবং সেখানে অন্যতম রাষ্ট্রভাষা বাংলা হওয়ার পক্ষে আন্দোলন শুরু করেন। খেয়াল করছেন কথা, তাদের একটা পত্রিকা ছিল সৈনিক নামে। সেই সৈনিকে খুবই সাপ্তাহিক পত্রিকা ছিল, আর আরেকটা পত্রিকা ছিল ত্রৈমাসিক, দুটি নাম তার, দুটি। এই দুইটার মাধ্যমে শুরু করেন। এরা নেতা, প্রতিষ্ঠাতা নেতা হলেন প্রফেসর আবুল কাসিম, ঢাকা ইউনিভার্সিটির, যিনি বাংলা কলেজ প্রতিষ্ঠা করেছেন। তার সাথে সাথে আমাদের সিলেটের দুইজন স্বনামধন্য ব্যক্তিত্ব জড়িত ছিলেন। একজন হলেন দেওয়ান মোহাম্মদ আজরফ, অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ। তিনি আমাদের চাতকের দুহালিয়া গ্রামের জমিদার ফ্যামিলির সন্তান। আর আরেকজন ছিলেন কথা সাহিত্যিক শাহেদ আলী, তার বাড়িও ওই জগন্নাথপুরে, সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুরে। এরাই নেতৃস্থানীয় ছিলেন। আর তার সাথে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেড অফ দি ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স ডক্টর, নামটা এখন আসতেছে না আমার, যে ছিলেন, নামটা আমার পরে আসবে ইয়ে। তো এইভাবে আরো অনেক ব্যক্তি, সাংবাদিকদের মধ্যে আব্দুল গফুর সাহেব মারা গেছেন, তারপরে আরো অনেক জড়িত ছিলেন। তো এই আন্দোলন যখন শুরু হয়, প্রথমে তো এটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ব্যাপারটা, ঢাকা কেন্দ্রিক ব্যাপার ছিল। কিন্তু সেই ছাত্রদের 144 ধারা ভঙ্গ করে প্রশাসনের উপর গুলি করার পরে এইটা সারা বাংলাদেশের গণ আন্দোলনের রূপ লাভ করে। তো আমরা তো সিলেটে ছিলাম। আমরা সেই সময় সিলেটে ছাত্র সংগঠন ছিল ছাত্র ইউনিয়ন নামে একটা সংগঠন। আমি সেইটার সাথে গঠন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলাম অল্প বয়সে। তো এই ছাত্র ইউনিয়ন এই জিনিসটা আমরা আমাদের ঘাড়ে নেই যে এই আন্দোলনটা চলতে হবে। সেই সময় আমাদের সিলেটে কিন্তু বিরোধী রাজনীতির যে নেতৃত্ব যারা ছিলেন, পীর হবিবুর রহমান, তারপরে আপনার মাহমুদ আলী সাহেব, তারপরে নুরুর রহমান, এইচ সাদত খান, আসাদুর আলী, তারা মিয়া, এরা ছিলেন বিরোধী, মানে তৎকালীন যে শাসক শ্রেণীর বিরুদ্ধে। মুসলিম লীগের চিফ মিনিস্টার ছিলেন নুরুল আমিন সাহেব। এই নুরুল আমিনের মন্ত্রিসভার যে রাজনীতি তার বিরুদ্ধে ছিলেন। ওই সময় অনেকেই এই রাষ্ট্রভাষার প্রশ্নে, অনেকেই মৌলানা ভাসানীও ছিলেন সেই সময় পূর্ব পাকিস্তান আইন পরিষদের সদস্য। তারা প্রতিবাদ করে, অনেকে প্রতিবাদ মানে রিজাইন দিয়ে দেন ইয়ে থেকে, ওই জাতীয় আইনসভা থেকে। এইভাবে আরো অনেকে, আমি সবার নাম এখন মনে পড়ছে না। তো এই আন্দোলনটা প্রথমে ভাষা কেন্দ্রিক, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ছিল। ধীরে ধীরে এইটা একটা মানে গণ আন্দোলনের রূপ লাভ করে। তো আমি সেই সময় ছাত্র ইউনিয়নের সদস্য ছিলাম এবং সিলেট আলিয়া মাদ্রাসা ইউনিটের আমি আহ্বায়ক ছিলাম। আর এটা যখন গঠন করা হয় ছাত্র ইউনিয়ন, তখন এই সিলেটে গিয়াসউদ্দিন পাঠান নামে ময়মনসিংহের একজন মন্ত্রী ছিলেন, গিয়াসউদ্দিন পাঠান।
তিনি এখানে উপস্থিত ছিলেন। তো প্রথমে এই ছাত্র ইউনিয়নের যে বৈঠকটা, এইটা হওয়ার কথা ছিল জিনা হলে, তৎকালীন বর্তমান যে সুলেমান হল সেখানে। তো সেখানে 144 ধারা জারি করা হয়ে গেল। তো আমরা গেলাম ইয়েতে, সবাই নেতারা বললেন যে গোলাপগঞ্জে চলে যাই, আমরা সেখানে একটা জায়গা বাইর করে, কিন্তু সেখানেও 144 ধারা জারি হয়ে গেল। তারপরে সেখান থেকে আমরা গেলাম, নেতারা আমাদের বললেন যে 2টার সময় একটা ট্রেন যায় ইয়ের দিকে, কুলাউড়ার দিকে, লোকাল ট্রেন, ওই ট্রেনে উঠে যাইও। তো আমরা উঠলাম, তারাও আসলেন। তখন পীর হবিবুর রহমান দোলাবাড়ি বলে একজন নাম ছিল এই আমাদের। তো মানে মিটিং করা যায় না, সেই জন্য তারা ট্রেনেই বক্তৃতার কাজ শুরু করে দিলেন। ওখানে যখন আমরা নামলাম, নেমে এক ইয়েতে একটা হালি চড়া জায়গা এই মাইজগাঁওতে, আমার মনে হয় নুরুর রহমান সাহেবের বাড়ি ওই দিকে ছিল, ওখানে আমরা গেলাম। সেখানে গিয়ে যে রাষ্ট্রভাষার পক্ষে যে মিটিং করা হবে, বাইরে থেকে 2জন নেতা এসেছিলেন। ইমাদুল্লাহ বলে একজন বরিশালের নেতা ছিলেন, আর আরেকজন অলি আহাদ সাহেব, অলি আহাদের নাম শুনতে পারেন, সেই সময়কার যুবনেতা, তারাও এসেছিলেন। তো সেখানে অল্পক্ষণ পরেই সেখানে পুলিশ গিয়ে হাজির, সেই ইয়েতে মাইজগাঁওতে। মুসলিম লীগের যারা ছাত্র নেতা ছিল তারা নিয়ে গেছে। এখন তো আমরা অসুবিধায় পড়লাম। যাই হোক, আসরের রক্ত হয়ে গেছে। আসরের আজানের পরে আসরের নামাজ পড়ার জন্য জামাত দাঁড়া হয়ে গেল। আমাদের সিলেট আলিয়া মাদ্রাসার শামসুল হক নামে একজন ছাত্র নেতা ছিলেন, তিনি খুব মানে বেপরোয়া টাইপের ছিলেন। তার ইমামতিতেই আমরা শুরু করলাম ওই নামাজের মধ্যে পুলিশ দাঁড়িয়ে আছে, ওই মুসলিম লীগের লোকজনও দাঁড়িয়ে আছে। এর মধ্যে মুনাজাতের মধ্যেই শামসুল হক বলে দিল যে আমরা একটা কমিটি করলাম ছাত্র ইউনিয়নের, এই কমিটির নামগুলা সব ঘোষণা করা হলো। এখন একটা বাধা দিবার করে বলে আল্লাহ তুমি কবুল করো, এর মধ্যে বলে দেওয়া হইল। তো এইভাবে রাষ্ট্রভাষা আন্দোলন আমাদের দেশের ছাত্র আন্দোলনেরকে উজ্জীবিত করেছে। এবং এইটা আমি একটু আগেই বলেছি যে এইটা শুধু ভাষার আন্দোলন না, এক সময় এই আন্দোলনের ধারাবাহিকতায় পরবর্তী সময় যখন ইস্ট পাকিস্তানের যে নির্বাচন হলো, 54 নির্বাচন, যেটা আর কি তৎকালীন পার্লামেন্টের সদস্য নির্বাচনের জন্য, সেই সময় এর পক্ষের লোকরাই বেশি, এই আন্দোলনের পক্ষের লোকরাই বেশি জয়লাভ করলো যুক্তফ্রন্টের। এবং সেই সময় আবুল কাসেম সাহেব ছিলেন, যিনি প্রথম এই আন্দোলনের জন্মদাতা। তিনি 21 দফা বলে একটা রাষ্ট্রভাষা সম্পর্কে আলোচনা করতে যে আরেকটি প্রসঙ্গ আমার মনে আসছে, যে আমাদের ধর্মে মাতৃভাষার স্বীকৃতি খুদ কোরআন শরীফে আসে। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কোনো নবীর কাছে ওহী পাঠাইনি ইল্লা বিলিসানে কওমিহি, সেই নবীর কওমের মাতৃভাষা ব্যতীত অন্য কোনো ভাষায়। সুতরাং মাতৃভাষার যে একটা আমি বলবো যে ধর্মীয় বা আধ্যাত্মিক ভিত্তি আছে, এটাকে অস্বীকার করার কোনো, ওইটাকে মানে যথেষ্ট মানে তার যে প্রয়োজনীয় মূল্যায়ন, এইটা অন্য কোনো ভাষায় হবে না। যেমন ধরেন আজকে ইউরোপে কয়েকটা প্রায় 20টা দেশ আছে ইউরোপের ভিতরে, ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, তারপরে ইউগোস্লাভিয়া ইত্যাদি বহু। সব প্রত্যেকটা দেশের তাদের নিজস্ব মাতৃভাষায় জ্ঞান চর্চা করা হয়, বিজ্ঞান চর্চা করা হয়, এবং তারা সবাই অত্যন্ত উন্নত জাতি। ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে আজকের প্রতিবেদন আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।